ধূসর রঙের ডুপ্লেক্স বাড়িতে বসে আছে আনায়া। হাতে একটা ছবির অ্যালবাম। ছলছল চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে। ছবিখানায় হাত বুলিয়ে বুকের সাথে আঁকড়ে ধরে মুহূর্তেই চক্ষু বেয়ে চিকন রেখায় পানি গড়িয়ে পড়ে। বাম হাতের উল্টো পাশ দিয়ে পানিটুকু মুছে নিয়ে স্মৃতি হেসে ওঠে। এতদিন একটু একটু করে গড়িয়ে ওঠা মনের ভেতরের রঙিন ফানুস মুহূর্তেই উড়ে গিয়েছে। আনায়া ছবিটা চোখের সামনে ধরে হেসে ওঠে, বিষাদের হাসি। আপনি বললে আমার জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। ধোঁকা। আমি কেন প্রতিবার ঠকে যাই বলতে পারবেন আবরার? ঠোঁটের কোণে বিষাদের হাসি ঝুলিয়ে রেখেছে, কণ্ঠ ভেজা। এই ভেজা কণ্ঠের তার সকল জমিয়ে রাখা অভিমান, অভিযোগে, ঘৃণায় উপচে পড়ছে। আনায়া আবরারের মুখে হাত বুলায়, চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। চোখ দুইটা বন্ধ করতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আবরারের মুখে। আনায়া ভাঙা কণ্ঠে আওড়ায়, আপনি আমারে এতই ভালোবাসেন, যার জন্য আপনার ব্যবসায়ও ইনভেস্ট করছেন আমাকে। আমি ছাড়া আপনার সব কিছু তো অসম্পূর্ণ। কিছুক্ষণ চুপ করে থাকে, মাথাটা মৃদু ঘুরছে। বিছানার এক পাশে মাথা নিচু করে গুটিসুটি মেরে বসে পড়ে। পাশেই আবরারের ছবিখানা, দুই হাঁটুর বাজে মাথাটা গুজে রেখেছে। তার ডান পাশে গাড় ঘুরিয়ে আবরারের ছবির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আনমনে হেসে ওঠে, তাচ্ছিল্যের হাসি, ভাঙা কণ্ঠস্বর। জন্ম হলো স্বার্থের জন্য, বিয়ে হলো স্বার্থের জন্য, কিছুদিন নামমাত্র সংসার হলো স্বার্থের জন্য। সংসার কথাটায় আটকে যায় আনায়া। পরপর কয়েকবার সংসার কণ্ঠটা আওড়ায়। সংসার, হাঁ, এইটাকে সংসার বলে না, বলে শারীরিক চাহিদা। মাথাটা নিচে করে পেটে হাত রাখ, মুহূর্তেই সকল কান্না হানা দেয়। হেঁচকি ওঠা কণ্ঠে অস্পষ্ট ভাষায় উচ্চারণ করে, আপনার এই চাহিদার সল এইখানে, আর আমার ভালোবাসার প্রতীক। গতকাল এই জানতে পেরেছে, ভেবেছে সারপ্রাইজ দিবে আবরারকে, তাই আর বলা হয়নি। কিন্তু তার আগেই যে তার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা কে জানত। নিয়তি তাকে বারবার নিষ্ঠুর পরিস্থিতিতে ফেলে। কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়, শরীর বিন্দু পরিমাণের জোর নেই, পা দুটো মৃদু কাঁপছে। কাপা কাপা পায়ে উঠে দাঁড়ায়, আবরারের ছবিটা জায়গা মতো রেখে দেয়, আরেকবার ছবিতে চোখ বুলায়। সরল হওয়া ভালো, কিন্তু এতটাও না। যতটা সরল হলে মানুষ বলে দাম দেয় না। জানেন আবরার, আমি না মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি, আর এই বিশ্বাসের ফল হিসাবে আজ এই জায়গায়। আর কিছু বলতে পারেনি, কান্না গলায় আটকে আসছে। এইখানে থেকে পালাতে হবে যে করেই হোক। কান্নার ফলে চোখ দুটা ফুলে উঠেছে। এতক্ষণ আবরারের ছবি দেখেই আর বাসাটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারেনি আনায়া। ডুপ্লেক্স ফ্ল্যাট, বাসার ভেতরের রূপ ধূসর রঙের। বাসার প্রত্যেকটা দরজা শক্ত ধাঁচের লোহার তৈরি। কোনো কিছু দিয়ে আঘাত করলে ভাঙবে তো না, এর পরিবর্তে প্রচণ্ড পরিমাণে শব্দ হবে। ছোট ছোট পায়ে নিচে আসে। বাড়িটা ঘুরে দেখা হয়নি। আসছে পর থেকে আবরারের ছবির ওপর সকল রাগ ঝেড়েছে, তাই বাসাটা দেখতে পারেনি। আনায়া দৃঢ় পায়ে সিঁড়ি বেয়ে পালানোর রাস্তা খুঁজে যাচ্ছে। এই বাসা থেকে পালানো এত সহজ হবে না। সব কিছু শক্ত ধাতুর তৈরি, জানালার কাচ পর্যন্ত ভাঙা সম্ভব না। আনায়া ওয়াশরুমের দিকে এগোয় ছোট জানালার আশায়, সেখান থেকেও হতাশ হয়ে ফিরে। মলিন মুখে ড্রয়িং রুমের সোফায় বসে, কি করে পালাবে সেই চিন্তায় বিভোর। বাহির থেকে আসা কলিং বেলের আওয়াজে উঠে দাঁড়ায়। পাশ থেকে লোহার তৈরি ভারী ফুলের টব হাতে নেয়। দুই হাতে নেওয়া কষ্টকর, তাও কোনো মতে ধরে রেখেছে, যে আসবে তাকেই এটা দিয়ে বসাবে। দরজা খুলে সাইটে দাঁড়ায়। মার্কো হাত বাড়িয়ে দরজা স্পর্শ করতেই জোরে সরে বাড়ি বসায় হাতে। শক্তপোক্ত হাতে হঠাৎ এরকম আক্রমণ হওয়ায় মার্কো কিছুটা বিচলিত হয়, কিন্তু মুখের অবস্থা আগের মতো গম্ভীর। মার্কোকে দেখে অনেকটাই ঘাবড়ে যায়, হয়তো এখন তাকে কিছু করবে এমনটাই ভেবেছে আনায়া। তার ভাবনার ছেদ ঘটিয়ে মার্কো খাবারের ইশারা করে, ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলে। ওহ, যাক বাবা, কিছু বলেনি। এর সাথে সম্পর্ক ভালো করে পালাতে হবে, নয়তো পালানো মুশকিল। মনে মনে কথাগুলো আউড়িয়ে কাঁদো কাঁদো করে ফেলে মুখটা। মার্কোর ধ্যান সম্পূর্ণ ফোনের দিকে স্থির, আবরারের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত। ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি তো আপনার ছোট বোনের মতো, এরকম করবেন না আমার সাথে।
ফোন থেকে চোখ তুলে তাকায় মার্কো। এতক্ষণ না দেখালেও এখন ভালো করে লক্ষ্য করে। গায়ে হলুদের সাজ এখনও শরীরে বিদ্যমান। এতটা ফর্সা না, মায়া ভরা মুখটা। মার্কো দৃষ্টি সরিয়ে নেয়। আবরার জানতে পারলে কিয়ামত হয়ে যাবে। আনায়ার বোকা বোকা কথায় মুচকি হেসে ওঠে মার্কো। ইশারা করে খাবার খেয়ে তৈরি হয়ে নিচে এখান থেকে বের করবে। মার্কোর কথা কেন জানি আনায়ার বিশ্বাস হয়েছে। মার্কো চলে যায়। এইবার বাহির থেকে তালা ঝুলিয়ে দেয়। মাথাটা ঝিমঝিম করছে আনায়ার। ড্রয়িং রুম থেকে শরীরটা টেনে হেঁচড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। চোখে মুখে পানি দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। গলার নিচের কালচে দাগগুলোতে চোখ যায়। কাঁপা কাঁপা হাতে দাগগুলোতে স্পর্শ করে। মুহূর্তের মধ্যে সকল কান্না হানা দেয়। আবরারের সাথে কাটানো সকল মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে। 4 মাস সংসার করেছি। সংসার না হোক, একসাথে থেকেছি। মানুষ একটা কুকুর পাললে সেইটার প্রতি মায়া হয়। আমি কি কুকুরের থেকেও নিকৃষ্ট? ফ্লোরে বসে পড়ে। চোখের পানিটুকু মুছে নিয়ে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায়। এই মুহূর্তে সুস্থ থাকাটা খুব জরুরি। এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, ছিলও না কখনোই। কিন্তু এখন আমার নিজের আপন কেউ আসতে চলেছে। আমার জীবন দিয়ে হলেও তাকে পৃথিবীর আলো দেখাবো। কথাগুলো আওড়াতে আওড়ায় বের হয়ে আসে। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বসে আছে আবরার। ঠোঁটের কোণে মুচকি হাসি। মার্কোর সাথে আনায়ার কথোপকথনগুলো দেখছে। বেডরুমের ওয়াশরুমের ঘটনাগুলো পর্যবেক্ষণ করেনি। আনায়ার মুখের দিকে দৃষ্টি। ক্লান্ত চেহারা। ঠোঁটে ঠোঁট কামড়ে ধরে, মৃদুস্বরে বুলি ছাড়ে। আহা, আমার বোকা ফুল, বোকাই রয়ে গেল। যতই পালাতে চেষ্টা করো না কেন, এই আবরারের হাত থেকে এ জন্মে মুক্তি মিলবে না তোমার। পরের জন্মে চেষ্টা করে দেখতে পারো। তার কথার মাঝেই রুমে প্রবেশ করে রাতুল। নাচতে নাচতে হাতে 5টা টিকেট। কাল সকালেই তারা রওনা দিবে। ইয়ামিনের মুখে দুষ্টু হাসি। টিকেটগুলো আবরারের দিকে নিক্ষেপ করে। আমরাই একমাত্র সন্তান যে কিনা বাবা মায়ের বিয়ে খাবো। ইয়ামিনের কথায় আবরার চোখ তুলে তাকায়। মুখে চ শব্দ করে উঠে দাঁড়ায়। রাতুল কিছু বলতে চেয়েও পারেনি। আবরার হন হন করে রুম থেকে বের হয়ে আসে। গত 2 দিন যাবৎ ইয়ামিনের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না মারিয়া। কল ট্যাক্সের কোনো রিপ্লাই নাই। ফোন দিলে অফ। সামনাসামনি থাকলে মারিয়াকে এগিয়ে চলে। এই চিন্তায় অস্থির হয়ে আছে। সারাদিন লেপ্টে থাকা মানুষটা হঠাৎ করে এইভাবে ইগনোর করাটা ঠিক হজম করতে পারেনি মারিয়া। চোখ দুইটা ছলছল করছে। কি এমন বলেছে যে সে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে? মারিয়া কাঁপা কাঁপা হাতে ফোন দেয় ইয়াসমিনের উদ্দেশ্যে। পরপর কয়েকবার রিং হতেই রিসিভ করে। কয়েক সেকেন্ড চুপ করে থাকে, রাতুলের কণ্ঠ পেয়ে কেটে দেয়। কোরিয়ার সময় রাত 10:15। সন্ধ্যায় হালকা বৃষ্টি হওয়ায় বাতাসটা বেশ ভারী লাগছে। মৃদু বাতাসে কাঁপিয়ে তুলছে শীত। এই আবহাওয়ায় সন্ধ্যায় সকলে ঘরে ফিরেছে। জনশূন্যতায় শহরটাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। সাউথ কোরিয়ার উইকিপিডিয়া শহরের ধূসর রঙের ডুপ্লেক্স বাড়িতে বসে আছে আনায়া। মাঝে একটা দিন চলে গিয়েছে। এই একদিনে বহুবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পরপর কয়েকবার জানালায় আঘাত করে। ব্যর্থ হয়ে ফিরেছে। ক্লান্ত শরীর নিয়ে ফ্লোরে বসেছে। সারা দিন এই জানালার পিছনেই সময় ব্যয় করেছে। প্রতিবারই ব্যর্থ হয়েছে। রাত 11টা ছুঁই ছুঁই। দরজায় টুকা পড়েছে। ক্লান্ত শরীরটা ফ্লোর থেকে টেনে তুলে মৃদু পায়ে এগিয়ে যায়। এখন আর পালানোর মতো শক্তি শরীরে নেই। ভারী জিনিস দিয়ে দরজায় বাড়ি দেওয়ার ফলে শরীর নিস্তেজ হয়ে গিয়েছে। মৃদু পায়ে দরজার কাছে এগিয়ে যায়। মার্কো জুতার আওয়াজ ভেসে আসে দরজার ওপাশ থেকে। মার্কো 3 বেলা খাবার ছাড়া আসে না এইখানে। টুকটাক শরীর খোঁজ আর খাবার দিয়েই চলে যায়। এই ছাড়া বেশি কিছু বলে না। নম্র ভদ্র একদম। মার্কোর জুতার আওয়াজ পেয়ে দরজায় কাছে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণ ভেবে আবার বেডের কাছে চলে আসে। কাঁপা কাঁপা হাতে ফল কাটার ছুরিটা হাতে নেই। আরেক হাতে আবরারের ছবির ফ্রেমটা। ছুরিতে স্পর্শ করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শুকনো ঢোক গিলে দৃঢ় পায়ে এগিয়ে যায় দরজার কাছে। কাঁপা কাঁপা হাতে দরজায় স্পর্শ করে কয়েকবার শুকনো ঢোক গিলে দরজার লক খুলে একপাশে দাঁড়ায়। মার্কো ফোনের দিকে দৃষ্টি রেখে খাবার প্যাক বালিয়ে দিতেই সজোরে বাড়ি বসায় মুখে। হাতে থাকা ছবির ফ্রেমের শক্ত বাড়িতে মাথা ঝিনঝিন করে ওঠে মার্কো। কিছু সময় ঝিম ধরে দাঁড়িয়ে থাকতেই ঘাড়ে ছুরির আঘাত টের পায়।
আনায়া রুম থেকে বেরোতে নিলেই খপ করে হাতে থাবা বসায় মার্কো। চেঁচিয়ে উঠে আনায়া, যেতে দিন আমায়, আপনারা কি মানুষ? মার্কো এক হাত ঘাড়ে চেপে ধরেছে, রক্ত বের হচ্ছে ঘাড় চুয়ে। আরেক হাত দিয়ে আনায়ার হাত শক্ত করে ধরে রেখেছে। ঘাড়ের ক্ষতটা ভীষণ ব্যথা করতে মার্কো নাক মুখ কুঁচকে রেখেছে। আবরারের ওয়াইফ না হয়ে অন্য কেউ হলে কপালে দুঃখ ছিল মেয়ের, নামের আগে আবরারের নামটা জড়িয়ে বেঁচে গিয়েছে। মার্কোর কোনো জবাব না পেয়ে আনায়া তেতে উঠে ধরে রাখা হাতে কামড় বসিয়ে দৌড় দিতেই শক্তপোক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কোমর হাত চেপে মৃদু আর্তনাদ করে উঠল, মা গো, আমার কোমর! চোখ দুইটা বন্ধ করে রেখেছে। লম্বা করে শ্বাস ফেলে পিটপিট করে সামনে তাকাতেই ব্যথা উধাও হয়ে যায়। সামনের ব্যক্তিকে দেখে ধুম করে দাঁড়িয়ে পড়ে আনায়া। আবরার! এখন তো রক্ষে নেই। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আবরারের চোখের দিকে দৃষ্টি স্থির। আনায়ার মন চাচ্ছে জড়িয়ে ধরতে। 3 দিন পর মানুষটার সাথে দেখা তার। এই দিনে মনের ভেতর গড়ে তোলা অভিযোগ, অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গিয়েছে। মনে মনে আওড়ায়, না, সব মিথ্যা, আমার সাথে এমন করতে পারে না উনি, সকল কিছু মিথ্যা। পর মুহূর্তেই সকল কিছু ভেসে ওঠে চোখে। মুখটা শক্ত করে ফেলে আনায়া। শক্ত চোখে তাকিয়ে আছে আবরার। মার্কোকে ইশারা করতেই চলে যায় প্যান্টের পকেটে হাত দিয়ে। আনায়ার মুখশ্রীতে তাকিয়ে আছে। 3 দিনে মুখটা শুকিয়ে গিয়েছে, এখনও হলুদের শাড়িটা গায়ে জড়ানো। আবরারের তাকানো দেখে আনায়া শুকনো ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগেই রাতুল আর ইয়ামিন হাজির। আরে আম্মা যে, আমাদের বাসায় কি করে আসলা গো? রাতুল উড়ে উড়ে। আবরারকে ফেলে রাতুল আর ইয়ামিন সামনে দাঁড়ায়। বেশ উদ্বিগ্ন হয়ে ইয়ামিন বলে ওঠে, ডানা ছাড়া আমাকে শিখাবে? আবরার ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকায় দুইটার দিকে। রাতুলের সাথে চোখাচোখি হতেই ভেংচি কাটে। শর্ত বাল, কতদিন পর আম্মার সাথে দেখা হলো, গল্পগুজব করব। আবরার নিজের পায়ে হাত দিতেই বেরিয়ে যায় দুইটা। রাতুল আর ইয়ামিন যেতেই আনায়াকে ইশারা করে। আনায়া ঠায় দাঁড়িয়ে রয়। তার এমন তেরামো দেখে আবরার ঘাড় ধরে রুমে নিয়ে আসে। আবরারের এমন ব্যবহারে তেতে ওঠে আনায়া। আপনার সমস্যা কি? ছাড়ুন আমায়। আবরার ঘাড় ঘুরিয়ে তাকাতেই চুপসে যায়। কিছু বলার আর সাহস পাচ্ছে না, কিন্তু চেপেও রাখতে পারছে না। নিজের হাতে বেছে দেওয়ার জন্য এসেছেন, তাই না? আবরার দরজার লাগিয়ে এগিয়ে আসে। বাঁকা হেসে বলল, যেহেতু চিরদিনের জন্য বিদায় করব, তাই ভাবছি একটু রোমান্স করে নেয় শেষবারের মতো। আবরারের কথায় আনায়া শুকনোই ঢোক গিলে। কপাল বেড়ে চিকন রেখায় গাম গড়িয়ে পড়ে। আবরার আনায়ার মুখের অবস্থা দেখে মুখ বাঁকিয়ে হাসে। পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুল সরিয়ে জোরে কামড় বাসায়। হঠাৎ আবরারের আক্রমণে আতকে উঠে মৃদু স্বরে শব্দ করে ওঠে। গলা কাঁপছে, সাথে শরীরও কাঁপছে। তার মানে আমি যা ভাবছি তাই ঠিক। ছি, মানুষ এত নিকৃষ্ট! আনায়ার ভাবার্থ মুখটা দেখে আবরার ঠোঁট কামড়ে ধরে, পাজা কোলে তুলে নেয়। 3টা দিন না খাইয়ে রেখেছ, এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা জানা আছে? আনায়া কথা বলতে পারছে না। আবরারের 2 রকম কথা ব্যবহার তার সব এলোমেলো লাগছে। শক্ত গলায় কথাও বলতে পারছে না, গলাটা কাঁপছে। ছাড়ুন আমায়। আনায়ার মৃদু স্বরের কথা আবরারের কান অবধি পৌঁছেনি। সে তার মতো খাটে ফিক্কা মারে। আনায়ার চোখ 2টা বড় বড় করে তাকায়। এই রকম করলে মিসক্যারেজ হয়ে যাবে। আবরার যে বেপরোয়া, না বললে সব শেষ। আবরার স্পর্শ করার আগেই আনায়া নিজেকে গুটিয়ে নেয়। আমি একটা কথা বলবো। আবরার ভ্রু কুঁচকে তাকায়। আবরারের তাকানো দেখে ভয় স্রোতের গতিতে বেড়ে যাচ্ছে। ভয় মিশ্রিত অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি প্রেগনেন্ট, এসবের জন্য প্রস্তুত নয়। আনায়ার কথায় আবরার কিছু সময় চুপ থেকে রয়। খানিক পরে রসিকতার স্বরে বলে ওঠে, রিপোর্ট টেস্ট করিনি। তাহলে বুঝলে কি করে? সব লক্ষণ আছে, মাথা ঘুরে বমি করেছি কয়েকবার। আনায়ার বোকার মতো কথা শুনে শব্দ করে হেসে ওঠে আবরার। আনায়া বোকার মতো তাকিয়ে আছে। হাসির কি বললাম? মনের কথা মনেই রেখে দেয়। আবরার হাসি থামিয়ে আনায়ার গলায় মুখ গুজে দেয়।
বাচ্চার জন্ম দেওয়ার মতো বয়স হয়েছে, সারাদিন তো উল্টাপাল্টা চিন্তার বিভোর থাকো, বাচ্চা দিলে পালতে পারবা তো? আনায়া আর কথা বাড়ায়নি। আবরারের কথার অর্থ খুব ভালো বুঝতে পারছে, তাই কথা না বাড়িয়ে আবরারের স্পর্শগুলো অনুভব করছে। 3 দিন পর একজন আরেকজনে এত নিকটে, এই সময়টাতে অন্য কিছু ভেবে নষ্ট করতে চাই না আনায়া, তাই আবরারের স্পর্শে সাড়া দিচ্ছে। দুইজনের বিশেষ মুহূর্তে কান্না করে ওঠে আনায়া, ফুপিয়ে কাঁদছে। আবরার মাথা তুলে তাকায়, হঠাৎ করে এইভাবে কান্না করে উঠায় চমকে ওঠে। বেশি ব্যথা পেয়েছে? ব্যথা পাওয়ার কথা নয়। কি হয়েছে পাখি, ব্যথা পাচ্ছে বেশি? আবরারের এমন কথায় কান্নার জোর বেড়ে যায়, হেঁচকি উঠছে সমানতালে। সমস্যা না বললে বুঝব কি করে, থেমে যাব? আবরারের কথায় আনায়ার কান্নার জোর বেড়ে যায়। হেঁচকি ওঠা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে ওঠে, 4 মাসে কি আপনি আমাকে একটুও ভালোবাসেননি? আমার প্রতি আপনার কি একটুও মায়া কাজ করে না, যে এরকমভাবে পাচার করে দিতে চাচ্ছেন? ও পাখি, এসব কথা কাজ শেষ করে বলি। যত রেসপন্স ভালো করবা, পাচারের দিন তত দূরে হবে। আবরারের লাল চোখের দিকে তাকাতেই আর মুখের ওপরে কথা বলার সাহস পায়নি আনায়া। চোখ মুছে নেয়, বেসামাল অপরারের স্পর্শগুলো অনুভব করছে। প্রেয়সীর রেসপন্স পেয়ে আবরার আরও বেসামাল হয়ে উঠতে। ভোরের আগে আনায়ার ক্লান্ত শরীর ঢলে পড়ে আবরারের বুকের ওপরে। সকাল 9টা, সূর্যের সোনালি আলো মুখে পড়তেই পিত করে তাকায় আনায়া। আবরার পাশে নেই, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হতে গিয়ে বিপত্তি বাধে। পরবে কি? আবরারের একটা টি-শার্ট আর একটা ট্রাউজার নিয়ে হাঁটা দেয়। 15 মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়। টি-শার্ট হাঁটুর সামান, ট্রাউজার কোমর, হাতে ধরে রেখেছে। আবরার খাবার নিয়ে রুমে ঢুকতেই আনায়ের দিকে দৃষ্টি যেতেই ঠোঁট কামড়ে হাসছে। তোমাকে কাপড় দেয়নি মার্কো? আনায়া 2 পাশে মাথা নাড়ায়, যায় অর্থ না। কাবার্ডে জামাকাপড় রাখা আছে, খাবার খেয়ে তৈরি হয়ে নাও। কোথায় যাবে আমার? তোমাকে পাচার করতে। আসলেই পাচার করে দিবে? কথাখানা ভেবেই তড়িৎ গতিতে আবরারের পানে তাকায়। আবরার আনায়ের দিকে থেকে দৃষ্টি ঘুরিয়ে বাহিরে চলে আসে। মুখের অবস্থা গম্ভীর। আনায়া আবরারের হাবভাব দেখে শুকনো ঢোক গিলে। পাতলা অধর 2টা শুকিয়ে গিয়েছে, হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আনায়া ধপাস করে খাটের কোণে বসে পড়ে। খানিক সময় বসে ভাবছে, আসলেই কি আবরার পাচার করে দিবে? এই 4 মাস কি বিন্দু পরিমাণ মায়া জমেনি মনের ভেতর? একটা বিড়াল পোষলেও মানুষ, তার জন্য মায়া হয়, আর আমি তো রক্তে মাংসে গড়া মানুষ। আসলেই রূপ ছাড়া নারীর কারো কাছে মূল্য নেই। কথায় আছে না, রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ, তাদের জন্য দুনিয়া কঠিন, কেউ তাদের মূল্য দেয় না। আচ্ছা, আমি এতই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? মা থেকে শুরু করে স্বামী, সবার কাছে অবহেলিত আমি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। আমি না কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না। আঙ্গুল তুলে বলতে পারি না, তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও বলতে পারি না, আমার সাথে অমনভাবে কথা বলো না, যার কারণে অনিচ্ছায় আপনা আপনি চোখের জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের উপর, কেমন যেন কাদামাটির মতো নরমই থেকে যাই। অথচ উচিত ছিল শক্ত হওয়ান, জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে, যাতে তারা দ্বিতীয়বার আঘাতের কথা মাথায় আনতেও কয়েকবার ভেবে নেয়। কিন্তু আফসোস, পারি না। ওই যে কাদামাটি বললাম নিজেকে, যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না, ভেঙে আমাকে পড়তেই হয়। তবে হ্যাঁ, সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া, সাথে চোখের জলের ফোয়ারা। যাদের খুব সাবধানে আড়ল করার ক্ষমতা বিধাতা আমায় নিপুণভাবেই দিয়েছেন, যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না তার সামান্য একটু শব্দের উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে। তাই হয়তো মানুষ আমার বারে বারে ভাঙতে পারে, কটু কথা বলতে দ্বিধায় পড়ে না, অবহেলা করলে খারাপ লাগে না। কি হলো, এখনো তৈরি হওনি যে? আবরারের কণ্ঠে ধ্যান ভাঙে আনায়া, ছলছল চোখে তাকায় আবরারের পানে। আবরারের নির্লিপ্ত চাহনি। আনায়া দৃঢ় পায়ে আবরারের সামনে দাঁড়ায়, আবরারের চোখে চোখ। আবরার আনায়ার চাহনি ইগনোর করে আনায়ার বক্ষের দিকে দৃষ্টি রাখে। আবরারের শার্ট পরায় আর সামনের 2টা বোতাম খোলা রাখায় জায়গাটা উন্মুক্ত হয়ে আছে। আবরার সেই দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আনায়া আবরারে তাকার মেয়ে বোতাম 2টা লাগিয়ে দেয়।
এইবার আবরার আনায়া চোখে চোখ রেখে ভ্রু নাচায়। আনায়া ফোঁস করে শ্বাস ফেলে আবরারের দিকে দৃষ্টি রাখে। ভাঙা গলায় মৃদু স্বরে বলে, আচ্ছা, আমি কি এতই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা আগলে রাখা যায় না? আবরার মুখটা গম্ভীর করে ফেলে। আনায়ার কথাটা তার বুক বরাবর লেগেছে। মেয়েটার ছলছল চোখ দুইটা তার আপন সত্তাকে নাড়িয়ে দেয়া। মজার ছলে বলা কথাগুলো কি মেয়েটা বেশি ভয় পেয়েছে? আবরার মুখ ফুটে কিছু বলেনি, গম্ভীর মুখে তাকিয়ে আছে, হাত দুটি পকেটে। বাবার আদর পাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিল। কোনোদিন মা আদর করে কাছে ডাকেনি, ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দেয়নি। ৯ বছরে বিয়ে হয়েছে, কোনোদিন সেই মানুষটা ভালোবেসে দুটো কথা বলেনি, কোনোদিন যত্ন করেনি। স্পর্শ করেছে বহুবার, সেই স্পর্শে শুধুই ছিল চাহিদা। আমাকে কি একটু মায়া করা যায় না? একটু ভালোবাসা যায় না? আমি তো কিচ্ছু চাইনি, শুধু একটু ভালোবাসাই তো চেয়েছি। খুব বড় কিছু চেয়েছি কি? আনায়ার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা, প্রতিটি শব্দ তার বুকে তীরের মতো বিঁধে যাচ্ছে। চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুইটা রক্তাক্ত। ভালোবাসা প্রকাশ করায় বরাবর ব্যর্থ সে। যদি মনের ভেতর গড়ে তোলা ভালোবাসাটা প্রকাশ করতে পারত, তাহলে আজ এতগুলো কথা শুনতে হতো না। বুকে বাঁ পাশটা চেপে ধরে আবরার আনায়ার দিকে দৃষ্টি রেখে নরম স্বরে বলে, কাপড় চেঞ্জ করে নাও, নয়তো এইভাবে নিয়েই চলে যাব। বিক্রি করে দিতে এত মরিয়া হয়ে উঠেছেন? যা ভেবেছি তাই। এই আধ পাগল আমার কথা বিশ্বাস করে নিয়েছে। আবরারের বিড়বিড়ে কথাগুলো আনায়ার কান অবধি আর পৌঁছায় না। আবরার সোজা আনায়ার হাত ধরে নিচে নামতে নামতে ট্যাক্স করে ৫ জনকে, রাতুল, ইয়ামিন, অমি, সোহান, মার্কো। আগামী ৩ ঘন্টার ভেতর রুম থেকে বের হবি না। আমার কথার অবাধ্য হলে প্রত্যেকটার ইন্নালিল্লাহি হয়ে যাবে। মার্কো, দেরাই যত ছেলে আছে সবাইকে বাহিরে যেতে বলো। আগামী ২ ঘন্টার জন্য সবাইকে ছুটি দিয়ে তুমিও রুমে চলে এসো। রুম থেকে বের হওয়ার মতো দুঃসাহস দেখিও না। আবরার মেসেজগুলো টাইপ করে, এগোয়ে। আবরারের থ্রেট শুনে আর বাহিরে বের হওয়ার সাহস করেনি কেউ। ৫টা লুডু খেলতে বসে পড়ে। ৩ ঘন্টা সময় কাটাতে হবে তো, নয়তো রাতুল আর ইয়ামিনের দুষ্টু মনটা খালি এদিক ওদিক ছুটে। আনায়াকে পাজা কোলে তুলে নেয় আবরার। আনায়া হাজার কিল দিয়েও মানুষটার থেকে ছাড়া পায়নি, তাই হার মেনে কোলে ঘাপটি মেরে আছে। আবরার বাসা থেকে বেরিয়ে পড়ে। বড় বড় পা ফেলে বাসার বাগান থেকে কিছুটা দূরে বড় বিদেশি সুপারি গাছের ঝুপ, সেই দিকে এগোয় আবরার। আনায়া ভ্রু কুঁচকে ফেলে। এই জায়গা থেকে ওই দিন সে বেরিয়েছে। আবরার আনায়াকে কোলে থেকে নামিয়ে হাতে ধরে সুড়ঙ্গ পথের দিকে এগোয়। চারপাশে অন্ধকার আর মানুষের পচা গন্ধে গা গুলিয়ে আসে আনায়ার। বাঁ হাত দিয়ে ওড়না চেপে ধরে নাকে। আবরার দৃঢ় পায়ে এগোয়। তার পিছু পিছু আনায়াও এগোচ্ছে আর ভয় বাড়ছে। বুক ধুকপুক করছে। এখানে মেরে রেখে যাবে না তো আবরার? ভয়ে পেছন থেকে আবরারের শার্ট খামচে ধরেছে। আবরার বড় বড় পা ফেলে ৩টা রুম পেরিয়ে সামনে এগোয়। পিছনে যতগুলো রুম ফেলে এসেছে সবগুলো রুমের ভেতর মেয়েরা বন্দী হয়ে রয়েছে। প্রতিটা মেয়ে প্রাপ্তবয়স্ক। আনায়া আহত দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মেয়েগুলোর মুখে ভয়ের কোনো চাপ নেই। দেখতে মনে হচ্ছে হাসি খুশি। আনায়া দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকায়। আবরার একটা কক্ষে নিয়ে আসে আনায়াকে। একটা চেয়ার এগিয়ে দেয় আবরার বসার জন্য। আনায়া কাপা কাপা শরীর নিয়ে বসে পড়ে চেয়ারে। আশপাশের পরিবেশ দেখছে সে। ৫ মিনিট পরে একটা দুজন পালোয়ান মহিলা একটা মেয়েকে ধরে নিয়ে আসে। আনায়া পিছন থেকে দৃষ্টি সরিয়ে সামনের মেয়েটার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় করে ফেলে। জিয়া। আবরার মহিলা দুটোকে ইশারা করে মুখ খোলাতে। আবরারের ইশারা পেয়ে মুখে পানি ঢেলে দেয়। মুহূর্তে ধরফড়িয়ে উঠে জিয়া। আবরার গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে, চুচু জিয়া সোনা, ভালোই ভালোই বলে দাও আমার বউকে কেন কিডন্যাপ করেছ? জিয়া খটমট করে তেজি কণ্ঠে বলে ওঠে, আমার বাবার ব্যবসার ১২টা বাজিয়ে সকল মেয়েকে তুমি উদ্ধার করে নিয়ে এসেছ। আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছ। এই মেয়েটার জন্য তুমি আমাকে রিজেক্ট করেছ। তাই আমি ভেবেছি এই মেয়েকে পাচার করে দিব। আমার বাবার ব্যবসায় ২০০ কোটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতি ওরে বিক্রি করে পুষিয়ে নিব। কিন্তু তার আগেই তোমার লোক ধরে ফেলেছে, আর আমি চেয়েছি তোমার বউ তোমাকে ভুল বুঝে চলে যাক।
জিয়া একদমে কথাগুলো বলে থামে। আনায়া অবাক চোখে তাকিয়ে আছে। আবরারকে সে ভুল বুঝেছে। কত বড় ভুল! সে তো চলেই যেতে চেয়েছিল। আবরার জিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠে, আমি বিবাহিত, তুমি জানতে। তারপরও একটা বিবাহিতা ছেলের দিকে ফিলিংস যে সাউয়া দিয়ে আসে, সেটা থেতলে দাও সুফিয়া। আর রইল তোর বাপের ব্যবসার কথা। ব্যবসা খেয়েছি, এখন তোর বাপকে কি করি দেখ। আবরার আর দাঁড়ায় না। বড় বড় পা ফেলে চলে আসতে নিলেই আনায়া দাঁড়িয়ে পড়ে। মেয়েগুলোর সাথে একটু কথা বলবে, কেন ওরা এইখানে বন্দি। আবরার বাধা দেয়নি। সে বড় বড় পা ফেলে সামনে এসে দাঁড়ায়। আনায়া পিছনে দাঁড়িয়ে আছে, আর মেয়েগুলোকে প্রশ্ন করছে, এখানে বন্দি কেন। কাজের খুঁজে সৌদি গিয়েছিলাম। দালালে বলেছে বাসায় কাজ দিবে, কিন্তু এখানে এনে বন্দি করে রেখেছে। প্রতিদিন ১০-১২ জন লোক রুমে পাঠাতো। সৌদির শেখ হামজা, উনি প্রতিদিন অনেক ছেলে পুরুষ নিয়ে আসতো আর শারীরিক নির্যাতন করত। এক কথায় যেটাকে বলে প্রতিতালয়ে চাকরি দিয়েছে আমাদের। আর এই নরক থেকে ভাইয়া আমাদের বাঁচিয়ে এনে এইখানে রেখেছে। সামনে সপ্তাহে দেশে পাঠানোর ব্যবস্থা করবে। মেয়েদের মুখের কথা শুনে আনায়র চোখের পানি চিকচিক করছে। তার ফেরেস্তার মতো স্বামীকে কি ভেবেছ? ছি, কিভাবে মাফ চাইবে সে? মাফ চাওয়ার মতো কোনো মুখ কি আছে? ঘুমে তাকাতে পারছি না, তাই রিচেক দিয়ে পারিনি। গত ২ দিন যাবৎ কয়েকবার বৃষ্টি হয়েছে কোরিয়াতে। বিকাল থেকে ঝিরঝির বৃষ্টি পড়ছে, থামার নাম নেই। তার সাথে হালকা বাতাস বইছে। বাতাস আর বৃষ্টি মিলে হিমশীতল হয়ে পড়েছে শহর। এই আত্মা কাঁপানো আবহাওয়ায় ইয়ামিন আর রাতুলকে আবরার পাঠিয়েছে কাজী নিয়ে যেতে। দুই পাগল এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করছে। যে দেশের অধিকাংশ মানুষ খ্রিস্টান, সেই দেশে একটা কাজী পাওয়ার চারটেখানেক মুখের কথা নয়। রাতুল সামনে যাকে পাচ্ছে তাকে ধরেই জিজ্ঞেস করছে, বিয়ের পড়াতে পারবেন? আমার আব্বা বিয়েবিহীন মরে যাচ্ছে। মানুষজন বাংলা শুনে আর কিছু বলতে পারে না। কোরিয়ার ভাষায় কয়েকটা জারি মেরে চলে যায়। আশপাশের মানুষজন ভিন্ন চোখে দেখছে। দুই বন্ধু দাঁড়িয়ে আছে রাস্তায়। ইয়ামিন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মুখের সাহায্যে হাতের নখ খুঁড়ছে। রাতুল রাস্তার মাঝখানে বসে পড়ে। তার চারপাশ দিয়ে শোঁ করে বড় বড় গাড়ি যাচ্ছে আর আসছে। রাতুল মাথা নিচু করে ২ হাত বেঁধে বসে আছে। আব্বা কইছে তার শাশুড়ির সাথে বিয়ে দিব কাজী নিয়ে গেলে, দরকার পড়লে পাকিস্তান যামু। রাতুলের কথায় ইয়ামিন কিছু বলতে যাবে, তার আগেই ফোনটা বেজে ওঠে। ২৪০০ নাম্বারটা চোখে পড়তেই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ফোঁস করে ফোনটা রাতুলের হাতে তুলে দেয়। মাথা নিচু করে বসেছিল রাতুল। ইয়ামিন ফোন সামনে ধরাই ভ্রু কুঁচকে ফেলে। ফোনের স্ক্রিনে চোখ যায়, নাম্বারটা দেখে চোখ দুইটা সরু করে ফেলে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছে রাতুল, মারিয়া কল দিলেই তার হাতে ফোন ধরিয়ে দেয়। আগের মতো আর আড়াল করে না রাতুলের থেকে। সরু চোখে তাকায় ইয়ামিন দিকে। রাতুলের তাকানো দেখে ইয়ামিন তার পাশে বসে পড়ে। ডায়রিয়ার সাথে কিছু হয়েছে? ফোন দিলেই আমাকে দিয়ে দেস। ইয়ামিন মুখ কুঁচকে ফেলে, ঠোঁট বাঁকিয়ে তির্যক স্বরে বলে, যে মেয়ের ধারা ভাইয়ের মতো বন্ধুত্ব নষ্ট হবে, সেই মেয়েকে আমি চাই না। ইয়াইনের কথায় রাতুল কিছু বলতে যাবে, তার আগেই পিছন থেকে গাড়ির হর্ন ভেসে আসে। সামনের গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে, মাথায় টুপি। ইয়ামিন আর রাতুল দাঁড়িয়ে পড়ে। মাম্মা, কাজী পাইছি, এখন আর আমাকে বিয়ে থেকে কেউ আটকাতে পারবে না। কথাখানা বলেই ব্যস্ত পায়ে এগিয়ে যায় লোকটার দিকে। কিছু বলতে যাবে, তার আগেই লোকটা বলে ওঠে, রাস্তার মাঝখানে বসে আছো কেন? ন্যূনতম কমন সেন্স নেই? কথাগুলো লোকটা ইংরেজিতে বলে। রাতুল লোকটা কথা শুনে ইয়ামিনের দিকে তাকায়। দুইজনের একসাথে বলে ওঠে, ইংলিশ? জীবনেও ইংরেজি পরীক্ষা দেয়নি, তাই ABC কিছুই পারি না। দুইজনের কথায় লোকটা উৎফুল্ল হয়ে উঠল। হেই, তোমার বাঙালি, আমিও বাঙালি। আর কে পাই, দুইজন লোকটাকে তুলে এনেছে আবরারের সামনে। বসে আছে সবাই, রাতুল, ইয়ামিন, অমি, সোহান, আনায়া আর কাজী আনোয়ার। আবরারকে দেখে তার আত্মা উড়ে যাওয়া পায়তারা করছে। আবরারকে সে চেনে, তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে তার, তাই ভয়ে একটু পর পর শুকনা ঢোক গিলছে। কাজীর সামনে বসে আছে আবরার, তার পাশেই আনায়া। আবরার গম্ভীর চোখে তাকিয়ে আছে কাজীর দিকে। আপনি বিয়ে পড়াতে পারবেন তো? জি, আমি বাংলাদেশ কাজীই ছিলাম, ঢাকার জামিয়াতুল মাদ্রাসার শিক্ষক ছিলাম। বিয়ের কাজ শুরু করেন। কাজী একটু ইতস্তত হয়ে মিনমিনে গলায় বলল, মেয়ের পক্ষের সাক্ষী লাগবে।
কথাখানা শুনে ইয়ামিন লাফিয়ে ওঠে। আমার আম্মার বিয়ের সাক্ষী আমি দিব, আপনি শুরু করেন। কাজী লেখার কাজ শুরু করে। বিপত্তি বাধে কাবিন কত দিবে। আবরারকে প্রশ্ন করতেও বুক কাঁপে। কাবিন কত দিব? আবরার প্রশ্নটা শুনে আনায়ার দিকে তাকায়। আনায়া সোজা সাপটা উত্তর। কাবিন দেন মহর হিসাবে সোয়াদই আবরার চৌধুরীর নায়ে লিখেন। আবরার মুচকি হাসে আনায়ার কথায়। এক হাত দিয়ে আনায়ার দুইটা হাত বন্দি করে রাখে। কাজী সাহেব বিয়ের কাজ শেষ করে। ইয়ামিন আর রাতুল সুন্দর করে বাইরে দিয়ে আসছে। আনায়া গুটি গুটি পায়ে রুমে আসে। রাতুল, ইয়ামিন, মার্কো, সোহান, অমি সবাই মিলে বের হয়। তাদের মূল উদ্দেশ্য আজকে বাসর সাজাবে, সেই জন্য পণ্য সামগ্রী কিনতে গিয়েছে, সাথে মিষ্টি। আবরারের গাড়ি নিয়ে সবাই বের হয়ে আসে। জানলার গ্রিলে হাত রেখে দাঁড়িয়ে আছে আনায়া। পরনে আবরারের দেওয়া লালা কাতান শাড়ি, হাঁটু সমান চুলগুলো ছেড়ে রেখেছে। বুকের ভেতর এক অজানা সুখের আবির্ভাব ঘটে। প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে হৃদয়। আবরার দৃঢ় পায়ে রুমে প্রবেশ করে। পিছন থেকে এক হাতে আগলে নেয় আনায়াকে। আবরারের স্পর্শে চোখ দুইটা বন্ধ করে নেয় আনায়া। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আবরার বুঝতে পেরে আনায়াকে সামনে ফেরায়। একটু ঝুঁকে আনায়ার চোখ দুইটাই ঠোঁট ছুঁয়ে দেয়। আনায়া আবেশে চোখ বন্ধ করে রাখে। আবরার ললাটে চুম্বন এঁকে দিয়ে আনায়াকে ধরে। ধুকফুক করছে বুক। মায়া মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় আমি জানি না। আমি বরাবরই ভালোবাসা প্রকাশে ব্যর্থ। আমার এই ব্যর্থতাটা তুমি মেনে নিবে আনায়া? আমার অপ্রকাশিত ভালোবাসাটা তুমি মেনে নিবে? বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আজ থেকে না, সেই 9 বছর আগে থেকে, যখন তুমি আমাদের বাসায় প্রথম এসেছো তখন থেকেই। বিয়ে আমাকে জোর করে দেয়নি, আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। আনায়া মুখ তুলে তাকায়, চোখ দুইটা সরু করে। তাহলে এতদিন দূরে ছিলেন কেন? আবরার আনায়ার 2টি গালে হাত রাখে, মুখটা একটু উঁচু করে, নরম সুরে বুলি ছাড়ে। যখন বিয়ে করেছি তখন আমার বয়স ছিল 19 বছর, তোমার নয়। 19 বছরে তাগড়া যুবক ছিলাম আমি। অনুভূতিই ছিল তীব্র। সেই ফিলিং সামলানোর মতো ক্ষমতা তখন তোমার ছিল। এখন এই তো সামলাতে হিমশিম খাও। আনায়া আর কিছু বলে না, চুপচাপ আবরারের বুকে মাথা এলিয়ে দাঁড়িয়ে রয়। আবরার আনায়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দূরে থাকার অপরাধে যা শাস্তি দাও মাথা পেতে নিব। ডিভোর্স দিব আপনাকে। আনায়ার কথায় আবরার চোখ তুলে তাকায়। এই শব্দটা আরেকবার উচ্চারণ করলে সাউ ভেঙে দিব। ঝগড়া করো, রাগ করো, অভিমান করো, সব আমি ভাঙাবো, কিন্তু ছেড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর শাস্তি দিও না পাখি, মরে মারে যা। আনায়া আবরারের ঠোঁট চেপে ধরে। এসব কথা বলবেন না, আমি আপনার সাথে বৃদ্ধ হতে চাই, অনেক দিন বাঁচতে চাই আপনার সাথে। আবরার আলতোভাবে জড়িয়ে ধরে, মাথায় ঠোঁট ছুঁয়ে দেয়। আনায়া পরম আবেশে চোখ বন্ধ করে রাখে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর শান্তির জায়গা হলো স্বামীর বুক। আনায়া সেইখানে মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। কোরিয়ার সময় সন্ধ্যা 7:16। পশ্চিম দিকে সূর্য ডুবে সন্ধ্যা নেমেছে শহর জুড়ে। চারদিকে লালচে আর ধূসর রঙের কৃত্রিম আলোয় আলোকিত কোরিয়ার কেওংজু শহর। দক্ষিণ কোরিয়ার কেওংজু শহরে আবরার প্যালেসে এসেছে 7 জন। উইকিপিডিয়া শহর থেকে 90 মিনিটের দূরত্বে কেওংজু। সন্ধ্যা নামার সাথে সাথে আবরার প্যালেসে সাজাতে ব্যস্ত 5 বন্ধু। রাতুলের বুদ্ধিতে আবরারের বাসরের ব্যবস্থা বাগানে করছে। বাগানের সব গাছগুলোতে বিভিন্ন রঙের কৃত্রিম লাইট জ্বালিয়ে দিয়েছে। আশেপাশে ভালো করে নানান রকমের ফুল দিয়ে সাজিয়েছে। বলছিলাম কি, এই রকম ফুলের বেড়ার তো কোনো সেফটি নেই। অন্য উপায় অবলম্বন করলে ভালো হতো না? আশপাশে উঁচু বিল্ডিং আছে তো? মার্কোর কথায় রাতুল আশপাশে ভালো করে পর্যবেক্ষণ করে উঁচু গলায় চেঁচিয়ে বলে, একদম না, আমি যেভাবে করব সেইভাবেই হবে। কোনো রকম কাঠ বা রুম ব্যবহার করা হবে না। এই খোলা আকাশের নিচেই আমার আব্বার বাসর হবে। আশপাশে কোনো উঁচু নিচু বিল্ডিং নেই, ভালো করে দেখো। মার্কো আহত দৃষ্টিতে তাকায়। ইয়ামিন মিটিমিটি হাসছে। মার্কোকে এইভাবে ধুয়ে দেওয়াতে মনে মনে খুশি হয়েছে খানিকটা। অমি নিজের আপন গতিতেই কাজ করছে, এসবে তার কোনো ধ্যান জ্ঞান নেই। রাতুল হাতের ফুল ছিঁড়ে মুখে পুড়তে পুড়তে বুলি ছাড়ে। এই যে অমাবস্যার চাঁদ, রসকসহীন বেডা, তুই কি বোবা, কথা বলতে পারিস না? আসার পর থেকে একটা শব্দ উচ্চারণ করলে না। রাতুলের সাথে ইয়ামিন সুর তুলে, জানিস রাতুল, আমার না অমির ভবিষ্যৎ বউয়ের জন্য বেশি মায়া লাগে। বেচারি মেশিন ছাড়া একটা বলদ পাবে।
ইয়ামিন আর রাতুলের কথায় মার্কো সোহান হো হো করে হেসে ওঠে। আমি তাদের দুইজনের দিকে তাকিয়ে মুখ বাঁকায় কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে আবরার শক্ত কণ্ঠ ভেসে আসে। বান্দরামি বন্ধ করে কাজ কর, নয়তো তোদের আম্মাকে নিয়ে রুমে যাচ্ছি। আরে আব্বা হয়ে গেছে, জাস্ট 5 মিনিট। রাতুলের কথায় আবরার আঙুল উঁচিয়ে কাজ করতে বলে, বাহিরের দিকে এগিয়ে যায়। রাতুল আবরারের যাওয়ার পানে কাকিয়ে বলে ওঠে, আমার আব্বার কি অ্যাটিটিউড মাইরি, যেমন অ্যাটিটিউড তেমন রোমান্টিক। বাগানের খোলা আকাশের নিচে চাঁদ দেখতে দেখতে রোমান্স করবে। ভাবা যায় কতটুকু রোমান্টিক হলে মানুষ বাগানে বাসর করে। ভাই, জীবনে কি করলাম আব্বা আম্মার রোমান্স দেখতে দেখতে এই জীবন শেষ হয়ে যাবে। রাতুলের কথায় ইয়ামিন আর সোহানও সাই দিচ্ছে। তিনজন মিলে কথার আসর বসিয়ে দিয়েছে। মার্কো তাদের তিনজনকে দেখছে আর মুচকি হাসছে। কাজের সূত্রে আবরারের সাথে তার পরিচয়। আবরারের সাথে দীর্ঘ 6 বছর ধরে কাজ করছে মার্কো। এই 6 বছর ধরেই তাদের বন্ধু এমন দেখছে সে। কখনো বিরক্ত লাগা, ঝগড়ো ঝামেলা করেনি, সব সময় একসাথে রয়েছে। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়েছে। সিরিয়াস বিষয়ে কথা বললেন, যখন রাতুল ফান করে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে থাকে, বোকামির জন্য বিপদে পড়তে হয়, তখনও আবরার কিছু বলে না বা বিরক্ত হয় না। কেউ কিছু বলতে আসলেও সরাসরি আবরারের হুমকি, বিপদ হয়েছে আমি সামলাবো, কেউ রাতুলের সামনে শ্বাস ফেলবে না। তাদের এই বন্ধুত্বটা মার্কোর খুব পছন্দ। এই যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যবসা করে, আজকে আবরার শীর্ষ, তাও ভাগ নিতে বা জায়গা নিতে আসে না কেউ। এই সব কিছুই মার্কোর খুব পছন্দ। তাদের বন্ধুত্ব, খুনসুটি সব কিছু তার অনেক পছন্দ। রাত গড়িয়ে পড়েছে অনেকটা, 10টা ছুঁই ছুঁই। 5 জন মিলে কাঁচা ফুল দিয়ে বাগানটা সুন্দর করে সাজিয়ে তুলেছে। সাজানোর কাজ শেষ। আবরারের খুঁজে বেরিয়েছি সোহান, অমি, মার্কো। রাতুল আর ইয়ামিন আনায়ার রুমে এগিয়ে গিয়েছে। আনায়া লাল খয়েরি রঙের ভারী লেহেঙ্গা পরেছে। লম্বা চুলগুলো বেনুনি করে সাদা রঙের ফুলের মালা সারা বেনুনি জুড়ে পেঁচিয়ে দিয়েছে। রাতুল ধপ করে আনায়ার সামনে বসে পড়ে। হঠাৎ এরকম হওয়ায় আনায়া চমকে যায়। লা হাওলা ওয়াতাকু ইল্লা বিল্লা, থু থু, 3 বার বুকে থু থু দেয়। রাতুল সেদিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে, আল্লাহ, আমার আম্মা না আসমানের পরী, কি সুন্দর লাগছে তোমায়। আমার আব্বা তো আজকে পাগল হয়ে যাবে গো আম্মা, কাল নি পাবনায় পাঠাতে হয়। রাতুলের কথা শুনে আনায়া মুচকি হাসে। রাতুল আনায়ার একটু কাছে এগিয়ে আসে। শুনো আম্মা, একটা বুদ্ধি দেই, কাউকে বলবা না বুঝলে। আনায়া চোখ দুটো ছোট ছোট করে তাকায়। রাতুল তাকানো দেখে দাঁত কেলায়। আব্বা যখন চুমু খেতে আসবে তখন একটা ডিল করবে, যে একটা চুমু 10,000 টাকা, কম হয়ে গেছে, আচ্ছা একটা চুমু 10 লাখ টাকা। এই রাতুইলা, আবরার আসছে, উল্টাপাল্টা কথা রেখে বের হ। সোহানের কথা শুনে রাতুল ইয়ামিন বের হয়ে আসে। ইয়ামিন কিছু বলতে না পারার মুখটা চুপসে রয়েছে। তাদের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে। শুভ্র রঙের শেরওয়ানি পরেছে আবরার, চুলগুলো জেল দিয়ে এক সাইডে পিছনে রাখা, হাতে কালো রঙের ওয়াচ আর একতোড়া সাদা গোলাপ। 4 বন্ধু মিলে তৈরি করে দিয়েছে। আবরার ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে রেখে বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। ইয়ামিন আর রাতুল 2 জন মিলে আনায়াকে রুম থেকে আনতে বের হয়েছে। খাইরি রঙের ভারী লেহেঙ্গাটা 2 জন 2 দিক দিয়ে ধরে রেখেছে। মুখ সম্পূর্ণটা সোনালি নেটের ওড়না দিয়ে ঢাকা। ইয়ামিন আর রাতুল 2 জন 2 দিক দিয়ে ধরে রেখে গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাগানের দিকে। আবরার বুকটা টানটান করে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। রাতুল আনায়াকে পেছনে দাঁড়িয়ে রেখে এগিয়ে আসে। সাথে ইয়ামিন ও সোহান, অমি, মার্কো আবরারের পাশেই দাঁড়িয়ে রয়েছে। রাতুল ইয়ামিনের আশা দেখে তারাও তাদের সাথে এক হয়ে। আমার আম্মার মুখ দেখলে টাকা লাগবে। রাতুলের কথায় আবরার লম্বা শ্বাস ফেলে। ফকিরনি, বাকি কথায় মাঝে ইয়ামিন আর সোহান থামিয়ে বলে ওঠে, ভাই দেখ, আজকের এই দিকে অন্য কথা বলবি না, আমাদের চাহিদা পূরণ কর, চলে যায়। পেছনে ফিরে দাঁড়াতো। রাতুল চোখ 2টা ছোট ছোট করে তাকায়। কেন? টাকা তোদের পিছন দিয়ে ভরে দিই। আবরারের কথায় রাতুল হন হন করে এগিয়ে যায় আনায়ার দিকে। আবরার তীক্ষ্ণ চোখে তাকাচ্ছে সেই দিকে। রাতুল জোরে চিৎকার করে বলে ওঠে, চলে আম্মা, চলে যায় আমরা, এই অভদ্র আব্বার দরকার নাই আমার। আয়, তোদের কত টাকা লাগবে দেই, কিন্তু শর্ত আছে একটা।
কি শর্ত? আয় আমার সাথে বলছি। আনায়াকে ফুলে সাজানো কাটে বসিয়ে রেখে এগিয়ে যায় 5 জন। আবরার ইয়ামিনের কাঁধে হাত রেখে বাসার ভেতর এগিয়ে যায়। কিচেন রুমের পাশের রুমে সবাইকে নিয়ে এগিয়ে যায়। তোরা এইখানে বস, আমি রুম থেকে টাকা নিয়ে আসছি। অসম্ভব, আমরাও যাব। রাতুলের কথায় হতাশ আবরার সবগুলোকে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। লম্বা শ্বাস ফেলে বলে, দিয়ে দাও কয়েক কোটি। মার্কো, আমরা ফকিন্নি না, আমাদের 50,000 দিলেই হবে। রাতুলের কথায় ভ্যাবাচেকা খেয়ে যায় মার্কো। হাজার বেশি না কোটি সেটাই বুঝতে পারছে না সে এখন। আবরার পকেট থেকে 1 লাখ টাকার একটা বান্ডেল বার করে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। ইয়ামিন এগিয়ে আসতে নিলেই বাহির থেকে দরজা লক করে দেয়। দরজা খোল বলছি, নয়তো তোর ল্যাংটা বাচ্চা হবে। দরজাটা এখনই খুলে দে আব্বা, তাহলে আমার অভিশাপ তুলে নিলে জামা কাপড় পরে জন্ম নিবে, নয়তো ল্যাংটা হবে। রাতুল, ইম্পসিবল, কাল সকাল পর্যন্ত এখানেই থাকবি তোরা। আবরার বড় বড় পা ফেলে বাগানের দিকে এগিয়ে আসে। চারিদিকে কৃত্রিম আলোয় ভরপুর, কাঁচা ফুলের গন্ধে চারপাশ মৌ মৌ করছে। আবরার ছোট ছোট পায়ে সামনে বসে থাকা রমণীর দিকে এগিয়ে যায়। লম্বা চুলগুলোতে ফুলের মালা পেঁচানো। আবরার সেই চুলের হালকা টানে দেয়। সামনে থাকা আনায়া মুচকি হেসে সামনে ফিরে তাকায়। আবরার থুতনিতে হাত রেখে উঁচু করে ধর কাজল কালো ডাগর ডাগর চোখ দুইটাই চোখ রাখে। মায়া মেশানো কণ্ঠে বুলি ছাড়ে, আমার চাঁদ। আনায়া মুচকি হেসে লজ্জায় মাথা নিচু করে ফেলে। আবরার পিছন থেকে একটা গিফটের বক্স বের করে। 2টা স্বর্ণের চুড়ি, ডায়মন্ডের নাকফুল আর 1 জোড়া রূপার নুপুর বের করে। প্রথমে চুড়ি 2টা পরিয়ে নাকফুলটা পরিয়ে দেয়। পায়ের কাছে বসে আনায়ার পাটা নিজের হাঁটুতে রেখে নুপুর 2টা পরিয়ে দিয়ে চুমু এঁকে দেয় পায়ের পাতায়া। আনায়া আবেশে চোখ 2টা বন্ধ করে দেয়। আবরার মাথা তুলে নাকফুলে পরপর কয়েকটা ছোট চুমু দিয়ে নেশালো গলায় বলে, এই অলংকারগুলো যেন কখনো খুলতে না দেখি। এগুলো অলংকার নয়, এগুলো তোমার স্বামীর ভালোবাসা। আনায়া মুচকি হাসে। আবরার আনায়ার 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। আবরারের মুখের গরম শ্বাস আনায়ার মুখে আছড়ে পড়ছে। আনায়া চোখ 2টা আবরারের রক্তিম চোখে সীমাবদ্ধ। আবরার সেই দিকে তাকিয়ে নিম্ন স্বরে বলল, আমরা একসাথে বৃদ্ধি হব। চামড়া খসে যাবে, চুলে পাকা ধরবে, রূপ যৌবন সব ফুরিয়ে যাবে, কিন্তু আমাদের ভালোবাসার বন্ধন কখন শেষ হবে না। আমার হয়ে থাকবে তো পাখি, আমার বাচ্চার মা। আনায়া চোখ লজ্জায় মাথা নিচু করে ফেলে। আবরারের কথা গুতে লজ্জা আষ্টে পৃষ্ঠে ধরে থাকে। 2 হাতে আবরারকে ঝাপটে ধরে মুখ গুজে দেয় বুকে। আবরার নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। অনেক অন্যায় করেছি তোমার সাথে, অনেক কষ্ট দিয়েছি পাখি, ট্রাস্ট মি, আর কখনো কোনো আজ আসতে দেব না তোমার গায়ে। আমার অপ্রকাশিত ভালোবাসাটা একটু কষ্ট করে বুঝে নিবে। আমি যে ভালোবাসতে জানি কিন্তু প্রকাশ করতে ব্যর্থ। আবরারের বুক থেকে মুখ তুলে তাকায় আবরারের চোখের দিকে। কিছু বলতে যাবে তার আগেই আবরার অধর 2টা আঁকড়ে ধরে। হঠাৎ এরকম আক্রমণ হওয়ায় আনায়া ভ্যাবাচেকা খেয়ে যায়। কয়েক মিনিট ঠোঁটে রাজত্ব করে, খোলে তুলে দিয়ে। আর কোনো কথা নাই, এখন শুধু রোম্যান্স। আকাশের চাঁদ দেখতে দেখতে রোম্যান্স করব। আনায়া আর কিছু বলে না, আবরারের ডাকে সাড়া দেয়। প্রিয়জনের উন্মাদ ভালোবাসায় নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেয়। ভালো লাগা, খারাপ লাগা সব মিলিয়ে 2 জনের মধুর একটা রাত কাটায়। আবরার উন্মাদের মতো প্রেয়সীর সারা অঙ্গে ভালোবাসার চিহ্ন অঙ্কন করে দেয়। নিজের ভালোবাসায় সম্পূর্ণ মরে দেয়। তাদের এই রাতের সাক্ষী হয়ে রয় আকাশে চাঁদ, বাগানের ফুল আর উঁচু গাছগুলো। অন্ধকার কুঠুরিতে বসে আছে আবরার, চোখে মুখে গম্ভীরতার ছাপ। ধূসর চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। লম্বা চুলগুলো সামনে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তার এত রাগ আর গাম্ভীর্যের কারণ জিয়া। তার সামনে বসে আছে জিয়া। মুখের এক সাইড থেতলে গিয়েছে, সামনের 2টো দাঁত উঠিয়ে ফেলা হয়েছে। তারপরও তার চোখে মুখে রাগ ক্ষোভ উপচে পড়ছে। এত নির্যাতনের পরেও মুখে কোনো ব্যথা বা ভয়ের ছাপ নেই, যেন সে মরেও গেলেও কিছু হবে না। ঠোঁটের কোণে লেগে আছে এক চিনতে উপহাসের হাসি। আবরা সেই দিকে তাকিয়ে আছে। তার ওপরে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে মার্কো, অমি, সোহান, রাতুল। সকলের মুখে গম্ভীরতা থাকলেও রাতুল আফসোস করছে।
রাতুলের মতে এত সুন্দর একটা মেয়েকে এইভাবে বিশ্রী চেহারা বানানোটা উচিত হয়নি। এইভাবে একটা একটা মেয়েকে এরকম করলে তো পরে দেশে মেয়ের কম পড়ে যাবে, এখনও তার বিয়ে করা বাকি। রাতুল মুখ দিয়ে কয়েকবার চ চ শব্দ করতেই আবরার রাগী চোখে তাকায়। তার তাকানো দেখে দাঁত কেলিয়ে বসে পড়ে জিয়ার মুখের সামনে। বুঝলাম না, সব কাহিনী শেষ, তারপরও এইটার সামনে আসার কারণ কি? রাতুলের কথায় আবরার কয়েকবার গাধার বাচ্চা বলতেও ভুলেনি। রাতুলের থেকে দৃষ্টি সরিয়ে সামনের জিয়ার দিকে রাখে, দাঁতে দাঁত চেপে ধরে। আমার বউকে কিডন্যাপ করে পাচার করার হাতে আর কার হাত ছিল? জিয়া ভাঙা মুখে শব্দ করে হেসে ওঠে, যেন আবরারের এমন কথায় খুব বেশি মজা পায়। জিয়ার এমন হাসি আগুনে ঘি ঢালার সমান হলো। আবরার বাঁকা হেসে ফোন থেকে একটা ভিডিও বের করে সামনে ধরে জিয়ার। সম্মান নিয়ে মরতে চাও? শো না। জিয়া লাফিয়ে ওঠে, ফোনে নিজের সকল ভিডিও চকচক করে ভাসছে। এই পর্যন্ত যতগুলো অবৈধ কাজ আর ছেলেদের সাথে রুম শেয়ার, সবগুলো ভেসে উঠছে। বব বলবো, পপ প্লিজ এগুলো ডিলিট করে দাও। রাতুল বড় করে নিঃশ্বাস ফেলে, বলে, সালা শাশুড়ি থেকে শুরু করে প্রত্যেকের ভিডিও তার কাছে আছে। আচ্ছা ভাই, তোর বাসরেও ক্যামেরা লাগিয়েছিলি? সিরিয়াস মুহূর্তে রাতুলের এমন কথায় পা থেকে জুতা খোলে ফিক্কা মারে। গাধার বাচ্চা, আমার সামনে থেকে দূর হ। রাতুল জুতাখানা হাতে নিয়ে দাঁত কেলিয়ে সোজা হয়ে দাঁড়ায়। মার্কো ঠোঁট চেপে হাসে, চলে যাব, একটা কাজের জন্য দাঁড়িয়ে আছে, তুই কাজ কর আর বাধা দিব না, আম্মার কসম। আবরার চোখ ঘুরিয়ে জিয়ার দিকে নেয়। আর কে জড়িত? মিসেস আমেনা বেগম আর মেলিসা। মেলিসার থেকে ঠিকানা নিয়েছি, আর আমেনা বেগমের থেকে কিনে নিয়েছি 1 কোটির বিনিময়ে। আবরার বর্গীয় শব্দ করে। এরকম কিছু একটা হবে সেটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছে, তাই ওই দিন আনায়ার সামনে কিছু জিজ্ঞাসা করেনি। আনায়ার মায়ের পেটে ঘৃণা জন্মাক, সেইটা আবরার চায় না। মায়ের এত বড় প্রতারণা মেয়েটা নিতে পারবে না। বাপের সাথে হওয়া কাহিনী শোনার পর কিছুদিন দুশ্চিন্তায় ভুগছে। এখন যদি জানতে পারে তাকে 1 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, তাহলে কি করবে সেটা হয়তো আবরার ভেবে পাচ্ছে না। লোভ লালসা মানুষকে মনুষ্যত্বহীন করে তোলে। আবরার উঠে দাঁড়ায়, ক্লান্ত শরীরটা আরও ক্লান্ত হয়ে পড়েছে। জিয়ার উত্তর শুনে মাও এমন হতে পারে, সেইটা আমেনা বেগমকে না জানলে বুঝতে পারত না। সন্তানের খুশির জন্য বাবা মা সব ত্যাগ করে, আর আমেনা বেগমের বেলায় নিজের শান্তি আর সুখ খুঁজে। নিজে ভালো থাকার জন্য সন্তানকে বলির পাঠা বানিয়েছে। কথাগুলো ভাবছে আবরার। দৃঢ় পায়ে উঠে দাঁড়ায়। দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে আসবে এই মুহূর্তে রাতুল দাঁড়িয়ে পড়ে। দাঁড়া, জিয়া বাবুকে একখান কথা বলে আসি। কথাটা বলে ত্রস্ত পায়ে জিয়ার মুখের সামনে ঝুঁকে পড়ে মিনমিনে স্বরে বলে, জিয়া বাবু, সোনা, বেবি, নারী, ভুঁড়ি, আই লাভ ইউ। সাথে 2 ঠোঁট উঁচু করে ফ্লাইং কিস দেয়। আবরার সেই দিকে একবার চোখ রেখে বের হয়ে আসে। জিয়াকে বাঁচিয়ে রাখতে হবে, যা মারা হয়েছে তাই যথেষ্ট, এই মুহূর্তে আর কিছু করার দরকার নেই। আদেশের স্বরে কথাগুলো বলে, আর এক মুহূর্ত দাঁড়ায় না। বড় বড় পা ফেলে উপরে চলে আসে। আনায়ার খোঁজ নিতে হবে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অন্ধকার রুমটা আলোকিত করে দেয়। চোখ যায় বিছানার মাঝখানে জড়সড় হয়ে শুয়ে থাকা আনায়ার দিকে। মেয়েটা এখনও ওঠেনি, গায়ে জড়ানো পাতলা কাঁথাটা, শরীরের প্রত্যেকটা ভাঁজ দেখা যাচ্ছে। আবরার সেই দিকে তাকিয়ে ঢোক গিলে এগিয়ে যায়, মাথার পাশে বসে পড়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেয়সীর মুখ্যপানে। একটা মেয়ের নিরাপদ আশ্রয়স্থল হলো পরিবার, স্বামী। সেইখানে এই মেয়েটা 2 জায়গায় অবহেলিত। মা নামের কাল সাপের পেটে তার জন্ম, আর আমি নামক নিকৃষ্ট স্বামী। ভালোবেসে বিয়ে করেও নিজের ক্যারিয়ারের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি দূর অজানায় গন্তব্যে। বছরের পর বছর দূরছ থেকেছি, অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছি। এই নিষ্পাপ মেয়েটার সাথে অনেক অন্যায় করেছি আমি, এই অন্যায়ের কোনো মাফ নেই হয়তো। কথাগুলো ভাবতে ভাবতে আবরারের লাল চক্ষু থেকে 1 ফোঁটা গরম পানি টুপ করে আনায়ার নাকের ওপরে পড়ে। আবরার ঝুঁকে প্রেয়সীর ললাটে গভীর চুম্বন এঁকে নেয়। দৃহে দৃহে মুখ তুলে আনায়ার শুকনো ফ্যাকাশে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘুমের ঘোরে এরকম হওয়ায় ধরপড়ি উঠে আনায়া। ঠোঁটে তীব্র ব্যথা অনুভব করতেই চোখ যায় আবরারের দিকে। এস্ত চোখ 2টা খুলে মার্বেলের আকার করে ফেলে। শরীরের সমস্ত শক্তিতে আবরারকে সরানোর চেষ্টা করে। বলিষ্ঠ দেহের মানুষের কাছে সে নিতান্তই পুঁটি মাছ। আবরার দীর্ঘ সময় গম্ভীর চুম্বন শেষ করে মুখ তুলে তাকায়। আনায়ার কটমট করে তাকানো দেখে ঠোঁট উল্টে দেয়। আমার কি দোষ? নিজেই তো কাপড় ছাড়া ঘুমিয়ে আছো, আর এই ছোট দেহটা আমাকে টেনে এই
এইখানে এনেছে। চুপ করুন, নির্লজ্জ পুরুষ, বেহায়াপনা করবেন না একদম। কাল সারা রাত ঘুমোতে দেননি, এখন একটু শান্তি দেন, আল্লাহর দোহাই লাগে। আবরার ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। শান্তি কি? শান্তি কাকে বলে? শান্তি দিয়ে কি করে মানুষ? আনায়া মাথা থেকে পা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আবরার সেই দিকে তাকিয়ে গলা উঁচু করে বলে, উঠে ফ্রেশ হয়ে তৈরি হও, বাংলাদেশ ফিরতে হবে। বাকি ঘুমটা বিমানে ঘুমিয়ে সুদে আসলে তুলে ফেলবা। আবরারের কথায় আনায়া মুচকি হেসে উঠে পড়ে। পাশ থেকে আবরারের একটা শার্ট গায়ে জড়িয়ে নেয়। দৃঢ় পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছাদের এক পাশে উদাস মনে বসে আছে মারিয়া। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, আকাশটাও ভালো করে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। গত 2 দিন যাবৎ ঠিক করে রোদ উঠছে না। দুপুর হয়ে গেলেও মনে হয় সকাল 7টা। মারিয়া গায়ের চাদরটা আরেকটু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিয়েছে শরীরের সাথে। পা থেকে মাথা পর্যন্ত সারেটা ঢেকে বসে আছে। ঠোঁট মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। দিন বেদিন চেহারার লাবণ্যতা কমে যাচ্ছে। সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, মনে শান্তি নেই। বাহিরের সৌন্দর্য দিয়ে কি করবে? মনে শান্তি থাকলে সব কিছু ভালো লাগে। গত 2 দিন যাবৎ ইয়ামিনকে কল দিবে করেও দেয় না। তার অবহেলা কোনো মতেই মেনে নিতে পারছে না মারিয়া। প্রতিটি ক্ষণে ক্ষণে তার কথা মনে পড়ে, মায়া লাগিয়ে দূরে সরে যাচ্ছে। মারিয়া ফোনটা তুলে ইয়ামিনের ফোনে কল দিবে করছে। নাম্বারে টাচ করবে করেও করছে না। কয়েকবার হাত সরিয়ে এনেছে, প্রায় 25 থেকে 30 এরকম করার পর কাপা হাতে কল দিয়েছে। ফোনের রিং হচ্ছে আর মারিয়ার বুকের ধুকপুক বেড়ে চলেছে। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করে। মারিয়া নীরব হয়ে বসে আছে, কথা বলছে না, অপর পাশ থেকেও কথার আওয়াজ আসছে না। প্রায় কয়েক মিনিট এরকম থাকার পর ফুপিয়ে উঠে মারিয়া, নিজেকে আর সামলে রাখতে পারেনি। মারিয়ার ফুপানো আওয়াজ পেয়ে ইয়ামিন গম্ভীর কণ্ঠে বলি ছাড়ে, কান্নার শব্দ শোনানোর জন্য কল দিয়েছ? মারিয়া চোখের পানি মুছে নিয়ে ভাঙা কণ্ঠে বলে, এরকম কেন করছো ইয়ামিন? ভালোবাসা শেষ আমার প্রতি? আমি দুর্বল হয়ে পড়েছি সেই জন্য এরকম অবহেলা করছো? খানিকক্ষণ নীরব থেকে ইয়ামিন গম্ভীর কণ্ঠে বলে, আমার ভালোবাসায় বিন্দু পরিমাণ খাদ ছিল না, কিন্তু তোমার মতো মেয়ের আমার জীবনে দরকার নেই। তুমি তোমার রাস্তা দেখো, আমাকে এইভাবে কল দিয়ে বিরক্ত করবে না আশা করি। ইয়ামিন ফোন কেটে দিতে চাইলে ত্রস্ত স্বরে মারিয়া বলে, ইয়ামিন কাটবে না, আমার কথা শেষ হয়নি। কি ভুল করেছি আমি বলবে তো? ভুল শুধরানোর একটা সুযোগ কি আমার জন্য প্রাপ্য না বলো? একবার কি সুযোগ দেওয়া যায় না? সব ভুলে সুযোগ দিতে পারবো, কিন্তু বন্ধুত্ব নষ্ট করতে আসা ব্যক্তিদের আমি কখনোই ক্ষমা করব না। মারিয়া এতক্ষণে বুঝতে পেরেছে তার ভুলটা কোথায়। তখনের রেগে কথা বলায় যে একরকম পরিস্থিতিতে ফেলবে তা সে বুঝতে পারেনি। মারিয়া মাথার পেছনে জোরে গাট্টা মেরে ভাঙা কণ্ঠে বলি ছাড়ে, প্লিজ আমাকে মাফ করে দাও, তোমাদের বন্ধুত্ব ভাঙার জন্য আমি এরকমভাবে বলিনি। তুমি আমাকে ভুল বুঝেছ। তুমি যদি মাফ করতে না চাও, আমি রাতুল ভাইয়ার কাছে মাফ চাইব, তাও তুমি দূরে সরে যেও না প্লিজ, এইবারের মতো মাফ করে দাও। মারিয়ার কথায় একটু নরম হলো ইয়ামিন। ঠিক আছে, মাফ করলাম, কাল বাংলাদেশ ফিরছি, পরশু দেখা হবে বলে কল কেটে মুচকি হাসে ইয়ামিন। মারিয়া খুশিতে লাফিয়ে ওঠে। এতদিন পর সব ঠিক হয়েছে। ইয়ামিনের চিন্তায় নাওয়া খাওয়া সব ভুলে বসেছে। চিন্তায় ফর্সা মুখশ্রী কালচে রং ধারণ করেছে। কাল পরশু দেখা হবে, এই 2 দিন আগের রং ফিরিয়ে আনতে হবে। সচিব উদ্দেশ্যে ছাদ থেকে লাফিয়ে নেমে আসে।